আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি ইশিকা আজিজ। শুরুতেই পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। দ্বৈত শাসন নিয়ে প্রধান বিচারপতির বক্তব্য স্ববিরোধী, বললেন আইনমন্ত্রী। আলাদা সচিবালয় ছাড়া স্বাধীনভাবে কাজ করতে পারবে না বিচার বিভাগ, অভিমত সিনিয়র আইনজীবীদের। এবার জনতা ব্যাংকের ৮৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার হলমার্ক চেয়ারম্যান জেসমিন। অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে ওয়াসার এমডিকে দুদকের জিজ্ঞাসাবাদ। সন্ত্রাস ও জঙ্গিবাদে জড়িয়ে পরিবারের কান্না ছাড়া কিছুই পাওয়া যাবে না, যুবকদের উদ্দেশ্যে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াচ্ছে সরকার, অভিযোগ বিএনপির। ব্রাহ্মণবাড়িয়ার ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তের মাধ্যমে বিচারের আশ্বাস আওয়ামী লীগের। ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় ঠাকুরগাঁওয়ে একজন নিহত, ফেনীর ফুলগাজীতে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণ, আহত ৫ জন। পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম দেখছিলেন। এগিয়ে চলো কল্পনার রাজ্যে। বিস্তারিত সংবাদ। বিচার বিভাগ আলাদা হওয়ার ৯ বছর আজ। প্রধান বিচারপতি মনে করেন, সংবিধানের ১১৬ অনুচ্ছেদের ফলে দ্বৈত শাসন বিরাজ করছে, ধীর গতিতে চলছে বিচার বিভাগ। তবে দ্বিমত জানিয়ে আইনমন্ত্রী বলেছেন, প্রধান বিচারপতির বক্তব্য স্ববিরোধী। তবে সিনিয়র আইনজীবীরা মনে করেন, আলাদা সচিবালয় প্রতিষ্ঠা ছাড়া স্বাধীন বিচার বিভাগ কাগজে কলমেই থাকবে। মাজদার হোসেন মামলার রায় অনুযায়ী ২০০৭ সালের ১ নভেম্বর নির্বাহী বিভাগ থেকে আলাদা করা হয় বিচার বিভাগ। এর নবম বর্ষপূর্তিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এক বাণীতে বলেছেন, সংবিধানের ১০৯ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগের অধস্থন সকল আদালত ও ট্রাইব্যুনালের উপর উক্ত বিভাগের তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ ক্ষমতা রয়েছে। অন্যদিকে সংবিধানের ১১৬ অনুচ্ছেদ বিচার বিভাগের ধীরগতির অন্যতম কারণ। ১১৬ অনুচ্ছেদের ফলে অধস্থন আদালতের বিচারকদের পদোন্নতি, বদলি এবং শৃঙ্খলামূলক কার্যক্রম সুপ্রিম কোর্টের পক্ষে এককভাবে গ্রহণ করা সম্ভব হচ্ছে না। দ্বৈত শাসনের ফলে বহু জেলায় শূন্য পদে সময়মতো বিচারক নিয়োগ প্রদান করা সম্ভব হচ্ছে না। এতে বিচার কার্য বিঘ্ন ঘটে। এ প্রেক্ষাপটে ১৯৭২ সালের সংবিধানের ১১৬ অনুচ্ছেদটি পুনঃপ্রবর্তন করাকে সময়ের দাবি বলেও উল্লেখ করেন বিচারপতি এস কে সিনহা। প্রধান বিচারপতির এই বক্তব্যের সাথে দ্বিমত আইনমন্ত্রী আনিসুল হকের। বলেন, সরকার বিচার বিভাগের কাজে কোনো হস্তক্ষেপ করে না। ষোড়শ সংশোধনীতে কি করা হয়েছিল, অনুচ্ছেদ ৯৬টাকে ১৯৭২ এর সংবিধানে যা ছিল তা হুবহু করা হয়েছিল। সেটা আপনারা জানেন, হাইকোর্ট বাতিল করে দিয়েছে, যে আল্ট্রাভায়ার্স অফ দ্য কনস্টিটিউশন। একদিকে বলা হচ্ছে যে ওইটা হিস্টোরিক্যাল মিস্টেক ৯৬, আবার বলা হচ্ছে যে ১১৬ ৭২-এর যা আছে তাতে ফিরে যেতে হবে। এটা তো স্ববিরোধী কথা। তবে প্রধান বিচারপতির বক্তব্যের সাথে সহমত সিনিয়র আইনজীবীদের। তারা মনে করেন, আলাদা সচিবালয় এবং বিচারক নিয়োগে নীতিমালা না করলে পাওয়া যাবে না বিচার বিভাগ আলাদা করার ফল। জায়গাটাতে একটা সেক্রেটারিয়েট দরকার, এবং সেক্রেটারিয়েটটা হাইকোর্ট বিভাগের অধীনে থাকা দরকার, কারণ সুপারিনটেন্ডেন্স এবং কন্ট্রোল এটা হাইকোর্টকেই আমরা দিয়েছিলাম। আমাদের ৭২ সংবিধান করেছি, তখনই আমরা বলেছিলাম যে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে যে একটা আইন করতে হবে। আইনজীবীদের দাবি, অবশ্যই ১৯৭২ সনের সংবিধানে ১১৬ ধারায় নিম্ন আদালতের সর্বক্ষেত্রে সুপ্রিম কোর্টকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্ব ফিরিয়ে দিতে হবে। এদিকে এক সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেন, রাজনৈতিক বিবেচনায় উচ্চ আদালতে বিচারপতি নিয়োগের ফলে বিচারের পরিবেশ নষ্ট হচ্ছে। যেখানে নিম্ন আদালতে সহকারী জজ নিয়োগে যারা তৃতীয় শ্রেণী পায় তারা কেউ আবেদন করতে পারে না এই চাকরির জন্য, অর্থাৎ অযোগ্য। আর সেখানে উচ্চ আদালতে শিক্ষার ক্ষেত্রে তৃতীয় শ্রেণী পাস প্রাপ্ত ব্যক্তিগুলো রাজনৈতিক বিবেচনায় বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ হচ্ছে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। দুর্নীতির দায়ে আবারও গ্রেফতার করা হয়েছে হলমার্কের চেয়ারম্যান জেসমিন ইসলামকে। সোনালী ব্যাংকের পর এবার জনতা ব্যাংকের প্রায় ৮৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে মামলাও করেছে দুর্নীতি দমন কমিশন। এদিকে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে ওয়াসার এমডি তাকসিম এ খানকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। তার বিরুদ্ধে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট সহ বেশ কয়েকটি দুর্নীতির অভিযোগ রয়েছে।
সোনালী ব্যাংক থেকে 4,000 কোটি টাকা লোপাটের দায়ে এখনও কারাগারে আটক রয়েছেন হলমার্ক গ্রুপের এমডি তানভীর আহমেদ। তবে মাসে মাসে টাকা ফেরত দেওয়ার অঙ্গীকার করায় জামিন পান তানভীরের স্ত্রী হলমার্কের চেয়ারম্যান জেসমিন ইসলাম। যদিও সে অঙ্গীকার রাখেননি তিনি। ব্যাংকের টাকা আত্মসাতের দায়ে জেসমিন ইসলামের বিরুদ্ধে আবারও মামলা করল দুদক। এবার অভিযোগ, ভুয়া কাগজপত্র দেখিয়ে জনতা ব্যাংকের কর্পোরেট শাখা থেকে 85 কোটি 78 লাখ টাকা তুলেছেন হলমার্কের জেসমিন সহ ওই ব্যাংকের কিছু কর্মকর্তা। দুপুরে মতিঝিল থানায় মামলাটি করেন দুদকের উপসহকারী পরিচালক জয়নুল আবেদিন। এদিকে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানে ঢাকার ওয়াসার এমডি তাকসিম এ খানকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। পদ্মা জশলদিয়া পানি শোধনাগার প্রকল্পের জমি অধিগ্রহণ এবং পরামর্শক নিয়োগ ও দর কষাকষি ছাড়া টেন্ডার দেয়ায় সরকারের প্রায় 500 কোটি টাকার ক্ষতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ওয়াসা কার্যালয়ে মঙ্গলবার 2 ঘন্টারও বেশি সময় তাকে জিজ্ঞাসাবাদ করে দুদকের একটি প্রতিনিধি দল। ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নিয়ে অভিযোগ, টেন্ডার সংক্রান্তে মড 6-এরও একটা ওই ওয়াটার ডিস্ট্রিবিউশন নিয়ে একটু অভিযোগ ছিল, সেটা নিয়ে আমরা কথা বলতে এসেছি। তবে দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন ওয়াসার এমডি। জানতে চেয়েছে কয়েকটা জিনিস, সেই জিনিসগুলো যারা জানতে চেয়েছে আমি তাদেরকে জানিয়ে দিয়েছি। সেগুলো আমি যেগুলো জানি, আর যেগুলো বেশি ডিটেলস সেগুলো আমাকে জানতে হবে। প্রত্যেকটা প্রকল্পই তার স্ব গতিতে, স্ব জায়গায়, স্বভাবে এবং নিয়মতান্ত্রিকভাবেই চলছে। এই দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে প্রকল্প সংশ্লিষ্ট আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানিয়েছে দুদক। আরিফুল হক, বাংলাভিশন, ঢাকা। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, মাদক থেকে যুবকদের বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ত্রাস জঙ্গিবাদে জড়িয়ে পরিবারের কান্না ছাড়া কিছুই পাওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি। তৃণমূল পর্যন্ত বহুমুখী যুব প্রশিক্ষণ কর্মসূচিকে সম্প্রসারণের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের অগ্রযাত্রায় যুবাদেরই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। মঙ্গলবার রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় যুব দিবস 2016 অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে সারা দেশে শ্রেষ্ঠ 19 জন যুব সংগঠকের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, মাদক থেকে যুবকদের বিরত থাকার আহ্বান জানান তিনি। আমরা চাই না আমাদের দেশের যুব সমাজ বিপথে চলে যাক আর বাবা মায়ের জন্য দুঃখের কারণ ঘটাক। যেমন মাদকাসক্তি, সন্ত্রাস, উগ্রপন্থা, জঙ্গিবাদ, এর থেকে যুব সমাজকে বিরত থাকতে হবে। কারণ এ পথ মানুষকে সুস্থ পথে নিয়ে যায় না, আর এ পথ ওই বেহেশত আর স্বর্গেও নিয়ে যাবে না, আর বেহেশতে নিয়ে হুড়পড়িও দেবে না। কাজে এ বিষয়ে আমি মনে করি এই জঙ্গিবাদ, সন্ত্রাস আর ইসলাম শান্তির ধর্ম, পবিত্র একটা ধর্ম, আর এই ধর্মের নামে মানুষ খুন করা, ইসলামে কিন্তু মানুষ খুন করবার কোনো অধিকার দেওয়া নাই। আত্মকর্মসংস্থানের মাধ্যমে যুবকদের স্বাবলম্বী করতে বর্তমান সরকারের ন্যাশনাল সার্ভিসের পাশাপাশি প্রশিক্ষণ কর্মসূচি, জামানতহীন ঋণ সহায়তা, পরামর্শ প্রদান সহ নানা উদ্যোগের কথা এ সময় তুলে ধরেন প্রধানমন্ত্রী। জানান, তৃণমূল পর্যন্ত এসব প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রসারণ করা হবে। যুবকদের জন্য আমরা যেমন প্রশিক্ষণ প্রদান, ঋণ সহায়তা, পরামর্শ দিয়ে আমরা আমাদের এই যে বিশাল জনগোষ্ঠী, আমরা তাকে মানব সম্পদে পরিণত করতে চাই এবং সেভাবেই আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। বাংলাদেশ নিজের শক্তিতেই মাথা উঁচু করে দাঁড়াবে, আর এই অগ্রযাত্রায় যুবকদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। রুকনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। নিজেদের ব্যর্থতা আড়াল করতেই সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াচ্ছে সরকার, অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নানা প্রতিবন্ধকতার পরও 7 নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি সমাবেশ করতে চায় বলেও জানান তিনি। 38তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে সভা করে জাতীয়তাবাদী যুবদল। ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিমা ভাঙচুর সহ দেশব্যাপী সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট এবং উগ্রবাদের উত্থানের জন্য সরকারকেই দায়ী করেন বিএনপি নেতারা। আমরা কোনোভাবে ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। জনগণের এই ক্ষোভকে, জনগণের এই বিদ্বেষকে তাদের
অন্যদিকে সরিয়ে দেওয়ার জন্য কখনো কখনো সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কাজ করেন, সংঘাত করেন, হিন্দু মন্দির গির্জায় আক্রমণ করেন, পেগোডায় আক্রমণ করেন এবং কখনো কখনো আপনার জঙ্গিদের নামে ধর্মগুরুদের হত্যা করেন। 7 নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পূর্ব ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের ব্যাপারে নিজেদের অনড় অবস্থানের কথা জানান রিজভী। 7 নভেম্বর আপনারা জোর করে অবরুদ্ধ করবেন, প্রতিহত করবেন, কিন্তু জনগণ যদি আপনাদের প্রতিহত করে তখন আপনারা কোথায় যাবেন? কোথায় থাকবে আপনাদের আস্তানা? কারণ জনগণের প্রতিহত যখন করবে আপনারা লুকানোর জায়গা পাবেন না। এদিকে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান 10 টাকা কেজি চাল বিতরণে সরকারি দলের নানা অনিয়মের অভিযোগ করেন। নির্বাচন কমিশন এবং একটি সরকার তার এমন একটা অবস্থান থাকবে যেখানে নিরপেক্ষতা একটা গ্যারান্টি ক্লজ হিসাবে থাকবে। সেই গ্যারান্টি ক্লজ যদি থাকে তাহলে সেই নির্বাচনে জাতীয়তাবাদী দল অংশগ্রহণ করে জনগণের ভোটাধিকার নিয়ে প্রমাণ করবে যে এদেশের অধিকাংশ মানুষ জাতীয়তাবাদী শক্তির সপক্ষে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দির ও প্রতিমা ভাঙচুরের শিকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। এ সময় তারা ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দেন এবং সহায়তার আশ্বাস দেন। দুপুরে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক AKM এনামুল হক শামীমের নেতৃত্বে কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, সদস্য মারুফা আক্তার পপি, গোলাম কবির রব্বানী চিনু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মঈনুদ্দিন মঈন সহ জেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। শুক্রবার উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের যুবক রসরাজ দাস পবিত্র কাবাঘরের ছবি এডিট করে এর উপর শিবমূর্তি বসিয়ে ফেসবুকে পোস্ট করায় স্থানীয়রা তাকে পুলিশে সোপর্দ করে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে শনিবার দিনভর নাসিরনগর সদর উত্তাল থাকে। এই অবস্থায় রোববার উপজেলা সদরের কলেজ মোড়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ডাক দেওয়া হয়। এ সময় সদরের কয়েকটি মন্দির ও বাড়িতে হামলা হয়। এই ঘটনায় এখন পর্যন্ত 9 জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে ঘটনা তদন্তে 2টি কমিটি গঠন করা হয়েছে। অজ্ঞাত 2 সহস্রাধিক লোককে আসামি করে 2টি মামলা হয়েছে। সরকারের ভেতর যাতে আওয়ামী লীগ হারিয়ে না যায় সেজন্য নেতাকর্মীদের আরও শক্তিশালী ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, আগামী নির্বাচনেই সেই চ্যালেঞ্জ দেখাতে হবে আওয়ামী লীগকে। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ঘটনায় যে বা যারাই জড়িত থাক তদন্ত করে বিচারের ব্যবস্থা করবে সরকার, বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচনের জন্য প্রস্তুত আওয়ামী লীগ। তবে যেসব নেতারা জনগণের সাথে খারাপ আচরণ করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শেখ হাসিনা শি ইজ লার্জার দ্যান আওয়ার পার্টি। তিনি যে দলের নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগকেও সেইভাবে জনপ্রিয় করতে হবে, শক্তিশালী করতে হবে, আরও স্মার্ট করতে হবে, আরও আধুনিক করতে হবে, আরও গতিময় করতে হবে। তবেই আমরা সরকার যেমন শক্তিশালী, আমাদের আওয়ামী লীগও সেরকম শক্তিশালী হবে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় যে বা যারাই জড়িত থাক তদন্ত করে বিচারের ব্যবস্থা করবে সরকার, বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। ধানমন্ডিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। নাসিরনগরের ঘটনার সঙ্গে যারা জড়িত, কেন ঘটলো, কারার সঙ্গে জড়িত আছে, কাদের কারণে, কাদের কর্তব্য অবহেলার কারণে এই সময় ঘটনা আরও বেশি মাত্রায় ঘটেছে, সবগুলোর তদন্ত করে এর সঙ্গে যারা জড়িত, যারা অপরাধী হিসাবে চিহ্নিত হবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের সরকার পক্ষ থেকে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া রাজধানীতে আরেক অনুষ্ঠানে আগামী জাতীয় নির্বাচনের আগে দল থেকে পরগাছা আবর্জনা দূর করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেতু আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। আগাম নির্বাচনের আভাস দিয়ে দলের নেতাকর্মীদের সেই লক্ষ্যে কাজ করার নির্দেশ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেইন মোহাম্মদ এরশাদ। যুব দিবস উপলক্ষে যুব সংহতির র্যালি ও সম্মেলন উদ্বোধন করে তিনি কথা বলেন। এরশাদ বলেন, দেশের নির্বাচন ব্যবস্থাকে ভেঙে ফেলা হয়েছে, নির্বাচনের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে। বোমাবাজি জোর করে কেন্দ্র দখল, ভোট দখল, এগুলো চলছে। নির্বাচন যে করবো কি আশায় করবো?
আমাদের সামনে জেলা পরিষদ নির্বাচন আছে, অনেকে করতে চায় না, অনর্থক অর্থ খরচ হবে, নির্বাচনটা সুষ্ঠু হবে না, জোর করে নিয়ে যাওয়া হবে। তো নির্বাচন যদি সুষ্ঠু হয় সেই ব্যবস্থা যতদিন পর্যন্ত না করা যাবে ততদিন নির্বাচন করে অর্থ হয় না। ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় ঠাকুরগাঁওয়ে একজন নিহত হয়েছে। অন্যদিকে ফেনীর ফুলগাজীতে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধ সহ 5 জন আহত হয়েছে। ঠাকুরগাঁওয়ে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হাতে খুন হয়েছে মকবুল ওরফে মন্টু নামে একজন। সকালে জগন্নাথপুর ইউনিয়নের ডোডাপাড়ার নূর ইসলামের বাঁশঝাড় থেকে মন্টুর ঝুলন্ত লাশ উদ্ধার করে এলাকাবাসী। পুলিশের ধারণা, তাকে শ্বাসরোধে হত্যার পর বাঁশঝাড়ে ঝুলিয়ে রেখেছে অজ্ঞাতরা। ভোটের ফলাফল শেষে সোমবার রাতে বাড়িতে ফেরার পথে প্রতিপক্ষের লোকজন মন্টুকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ তার স্ত্রী বাচ্চাই বেগমের। এদিকে ফেনীর ফুলগাজীতে ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় পরাজিত প্রার্থীর বাড়িতে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনায় একজন গুলিবিদ্ধ সহ 5 জন আহত হয়েছে। হামলার সঙ্গে উপজেলা চেয়ারম্যান আব্দুল আলীম জড়িত রয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরাজিত মেম্বার আব্দুল হক। সোমবার নির্বাচনী ফলাফলের পর রাতে ফুলগাজীর গোসাইপুর গ্রামে 4 নম্বর ওয়ার্ডের পরাজিত মেম্বার আব্দুল হকের বাড়িতে এই ঘটনা ঘটে। তবে এই হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আব্দুল আলীম। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ফুলগাজী থানার ওসি এম মোর্শেদ। জেলা পরিষদ নির্বাচনের আগেই কুমিল্লা ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের পরিকল্পনা করছে কমিশন। এই সকল নির্বাচনে সীমিত আকারে হলেও ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহারের ইচ্ছের কথা জানিয়েছেন কমিশনার মোহাম্মদ শাহনেবাজ। আগামী ফেব্রুয়ারির প্রথম দিকে মেয়াদ শেষ হতে যাচ্ছে বর্তমান নির্বাচন কমিশনের। সময়ের শেষ দিকে এসে নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি কর্পোরেশন এবং সংশোধিত আইনে প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে কমিশনের ওপর। আগামী 26 ডিসেম্বর নারায়ণগঞ্জ ও 13 ফেব্রুয়ারি মেয়াদ শেষ হচ্ছে কুমিল্লা সিটি কর্পোরেশনের। আর 28 ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচনের তারিখ দিয়েছে সরকার। তাই এর আগেই একসাথে 2 সিটির নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। আমাদেরকে ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচনগুলো শেষ করতে হবে। সেই কারণেই আমাদের নভেম্বরের মাঝামাঝির মধ্যে তফসিল ঘোষণা করতে হবে। এই দুটো সিটি কর্পোরেশন আমরা একদিনে করার চিন্তা করছি। এখনও তারিখ নির্ধারণ হয়নি, তবে ডিসেম্বরের দ্বিতীয় অংশতেই করব। 5 জানুয়ারির জাতীয় নির্বাচনের পর থেকে সব নির্বাচন নিয়েই বিতর্কিত বর্তমান কমিশন। সবশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে কেন্দ্র দখল ও জাল ভোটের মহোৎসবে নাকাল কমিশন আবারও ইলেকট্রনিক ভোটিং মেশিনের উপর আস্থা আনতে চাচ্ছে। সবশেষ রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএম নিয়ে বিতর্ক হওয়ায় এই পদ্ধতিতে ভোট নেওয়া বন্ধ করে কমিশন। যাতে ফিঙ্গারপ্রিন্ট ছাড়া এটা ওপেন হবে না, শুধু ভোটারের ফিঙ্গারপ্রিন্ট পেলে ওপেন হবে এবং ভোট দেওয়া যাবে। আমরা বলেছি যদি সম্ভব হয় এই মেশিনগুলো যেন যে আমাদের সামনে নির্বাচনগুলো আছে যে কোনো নির্বাচনেই যেন ব্যবহার করার উপযুক্ত করে আমাদেরকে বলে, আমরা ব্যবহার করতে ইচ্ছুক। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আইনি কোনো জটিলতা হলে সময় মতো নারায়ণগঞ্জে নির্বাচন অনুষ্ঠানের কথাও জানান এই কমিশনার। শারমিন ইব্রাহিম, বাংলাভিশন, ঢাকা। দি এশিয়ান এজ ইউএসএ নির্বাচনের খবর। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে যুক্তরাষ্ট্র থেকে অভিবাসীদের জোরপূর্বক বের করে দেওয়ার হার কয়েক গুণ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন দেশটিতে বসবাসরত বিশ্লেষকরা। সেখানে থাকা বাংলাদেশি পেশাজীবীরা মনে করেন, ট্রাম্পের নীতির কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীন ও মেক্সিকোর সম্পর্কে অবনতি হলে অর্থনৈতিক পরিস্থিতি ভঙ্গুর হয়ে পড়বে। ডেমোক্রেটিক প্রার্থী হিলারি পরাজিত হলে যুক্তরাষ্ট্রের বহু মানুষ গণমুখী স্বাস্থ্য বীমা থেকে বঞ্চিত হবে বলে মনে করছেন চিকিৎসকরা। আজিমুদ্দিন অবিকে নিয়ে যুক্তরাষ্ট্র থেকে আরো জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে সরগরম দেশটির 50টি অঙ্গরাজ্য। হিলারি ক্লিন্টন নাকি ডোনাল্ড ট্রাম্প, কে হবেন মার্কিন কর্ণধার তা বিশ্লেষণে ব্যস্ত দেশটিতে বসবাসরত 184টি দেশের বিভিন্ন ভাষা ও ধর্মের মানুষ। পছন্দের প্রার্থীকে জয়ী করতে চলছে সভা সমাবেশও। যুক্তরাষ্ট্র প্রবাসী নাগরিকরাও মনে করেন, শিক্ষা, স্বাস্থ্য ও ধর্মীয় নীতিতে বিস্তর ফারাক ট্রাম্প ও হিলারির। ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হলে দেশটিতে থাকা অনেক মানুষ স্বাস্থ্য বীমার আওতা থেকে ছিটকে পড়বে মনে করেন চিকিৎসকরা। ট্রাম্পের ক্ষেত্রে যে প্রপোজাল সে দিচ্ছে তাতে আবার ভয় হয় যে অনেক লোকই স্বাস্থ্য বীমা থাকবে না এবং তাদের কোনো স্বাস্থ্য বীমা না থাকার পরে তখন তারা স্বাস্থ্য সেবা পাবে না।
দুই প্রার্থীর বক্তব্য তৃতীয় বিশ্বের নির্বাচনকেও হার মানিয়েছে বলে মনে করেন লং আইল্যান্ড বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক। ওবামা অ্যাডমিনিস্ট্রেশনও কিন্তু লক্ষ লক্ষ মানুষকে জোরপূর্বক বের করে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প যদি আসে তাহলে এর মাত্রা আরো 4 গুণ ছাড়িয়ে যাবে। বাংলাদেশের মানুষও কিন্তু গত 2-4 বছরে অনেক লোককে বহিষ্কার করা হয়েছে এদেশ থেকে, যুক্তরাষ্ট্র থেকেই। ডোনাল্ড ট্রাম্প আসলে অবশ্যই এগুলো অনেক গোল বেড়ে যাবে, তাতে কোনো সন্দেহ নাই। প্রখ্যাত প্রকৌশলীরাও মনে করেন দেশের শান্তি বিনষ্ট করে এমন কাউকে ভোট দেওয়া ঠিক হবে না। যে ক্যান্ডিডেট আমাদের বাঙালি কমিউনিটির জন্য এবং যারা ইমিগ্রেন্ট আছে তাদের জন্য হেল্পফুল, যে ক্যান্ডিডেট কিনা বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য হেল্পফুল বেটার রোল প্লে করবে, এবং যে ক্যান্ডিডেট কিনা আমাদের যারা কিনা মধ্যম আয় এবং নিম্ন আয়ের লোকজনদের জন্য বেটার রোল প্লে করবে, তাদেরকে হয়তো আমরা ক্যান্ডিডেট সিলেকশনের ব্যাপারে ভোট দিব। যিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন না কেন অভিবাসন ও কূটনৈতিক ইস্যুতে গঠনমূলক সিদ্ধান্ত নেবেন এমন আশা পেশাজীবীদের। ধর্ম, বর্ণ ও ইমিগ্রেন্ট ইস্যুতে দুমেরুতে বিভক্ত মার্কিন ভোটাররা, তবে সব ভোটারই চান হিলারি ও ট্রাম্পের বিরুদ্ধে যেসব অর্থ, নারী ও ইমেল কেলেঙ্কারির অভিযোগ উঠেছে তার দ্রুত নিষ্পত্তি করা হোক, যাতে করে ভোটারদের যোগ্য প্রার্থী বাছাইয়ে সুবিধা হয়। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ব্রুকলিন, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। নিচ্ছে সিবিসি টাইলস সংবাদ বিরতির সঙ্গেই থাকুন, ফিরে এসে থাকছে বয়স যতই হোক দেশের সব সমর্থ মানুষকেই করের আওতায় আনা উচিত, অভিমত অর্থমন্ত্রীর। জাতীয় আয়কর মেলা উদ্বোধন। ধর্ষণের মতো অপরাধের শাস্তি না হওয়ায় এ কাজ করেই যাচ্ছে অপরাধীরা, মন্তব্য জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যানের। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। বয়স যতই হোক না কেন দেশের সব সমর্থ মানুষকেই করের আওতায় আনা উচিত বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সকালে জাতীয় আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন অর্থমন্ত্রী। 7 দিনব্যাপী জাতীয় আয়কর মেলার প্রথম দিন থেকেই সাধারণ মানুষদের ব্যাপক অংশগ্রহণ দেখা যায়। রাজধানীর আগারগাঁওয়ে নির্মাণাধীন জাতীয় রাজস্ব বোর্ডের নতুন ভবনে সকাল থেকেই ভিড় করেন করদাতারা। আয়কর মেলায় সাধারণ মানুষের অংশগ্রহণে সন্তুষ্টি প্রকাশ করে অর্থমন্ত্রী বলেন, এই অর্থ বছরের মধ্যে দেশের করদাতার সংখ্যা 25 লাখে উন্নীত করার ইচ্ছে আছে সরকারের। তিনি জানান, চলতি অর্থ বছরে রাজস্ব আয় এই মুহূর্তে লক্ষ্যমাত্রার চাইতেও বেশি। রাজস্ব আদায়ের গতিশীলতায় উৎসাহিত হয়ে সরকার 2018-19 অর্থ বছরের জাতীয় বাজেটের আকার 5 লাখ কোটি টাকা করার কথা ভাবছে। তোমার রোজগার যখন সেরকমই হবে, এখন ছাত্রদেরও যথেষ্ট রোজগার আছে, সুতরাং যেদিন সেরকম অবস্থায় পড়বে তখনই কর দিতে শুরু করো। কর দেওয়ার জন্য কোনো বয়স টয়স লাগে না, এটা যে কোনো বয়সে দেওয়া যায়। আমাদের যেসব আমরা অনেককে এক্সাম্পশন দেই, কিন্তু আসলে এটার কোনো মানে নেই। যেমন ধরেন আমাদের যারা 65 বছরের বেশি তাদের তো কর এক্সাম্পশন আছে, কিন্তু ট্যাক্সে তো সবাই দেয়। তার সম্পত্তি আছে, তার সম্পদ আছে, তার আয় আছে, সুতরাং সে দিতেই থাকে। সো এইসব ওই যে আইন কানুন মতো আছে, এত বছরের আগে ট্যাক্স দেওয়ার কোনো প্রয়োজন নেই। ডোন্ট টেক এনি নোটিস অফ দ্যাট। যখন দেখবে কর দেওয়ার মতো ক্ষমতা হয়েছে, কর দেবে। দক্ষিণ এশিয়ায় নারী শিক্ষায় সবচেয়ে এগিয়ে বাংলাদেশ, দাবি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের। এবারের জেএসসি জেডিসিতে 24,12,775 পরীক্ষার্থীর মধ্যে মেয়ের সংখ্যা বেশি বলেও জানান তিনি। মঙ্গলবার থেকে শুরু হওয়া জেএসসি এবং জেডিসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনের সময় সাংবাদিকদের এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, বরাবরের মতো নির্ধারিত সময়েই এই পরীক্ষা শুরু হয়েছে, যা শেষ হবে 17 নভেম্বর। 30 ডিসেম্বরের মধ্যে জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রকাশ হবে বলেও জানান নুরুল ইসলাম নাহিদ। প্রশ্ন ফাঁসের ব্যাপারে শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্ন ফাঁস ঠেকাতে একটি কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। বেশিরভাগ সময় ভুয়া প্রশ্নপত্র ফাঁস করা হয়। মন্ত্রী জানান, আগামী বছর থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষা হবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে।
ধর্ষণের মতো অপরাধের কোনো শাস্তি না হওয়ায় অপরাধীরা এ ধরনের কাজ করেই যাচ্ছে বলে মন্তব্য করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। দুর্বল চার্জশিটের জন্য এসব মামলা নষ্ট হয় এবং আইনের শাসন প্রতিষ্ঠা হয় না বলেও অভিযোগ করেন তিনি। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে দিনাজপুরের 5 বছরের শিশুসহ ধর্ষণের শিকার অন্য শিশুদের দেখতে গিয়ে এ কথা বলেন তিনি। রিয়াজুল হক বলেন, দিনাজপুরের শিশু পূজার উপর নির্যাতনের ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। সভ্য সমাজ কেন অসভ্য সমাজেও কেউ এই ধরনের ঘটনা ঘটাতে পারে কিনা তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এছাড়া গত শনিবার রাজধানীর ভাটারার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির ভাই ও সহযোগীদের হাতে নির্যাতিত হয়েছে 14 বছরের আরেক শিশু। এসব ঘটনায় পুলিশ কালক্ষেপণ না করে দ্রুত তদন্ত ও দোষীদের বিচারের আওতায় আনবে আশা করেন মানবাধিকার কমিশন চেয়ারম্যান। চার্জশিটের ভিতরে সত্যকারের ঘটনাগুলো উঠে আসতে হবে। চার্জশিট যেন ওজন হয়, চার্জশিট যেন হালকা চার্জশিট না হয়, তাহলে আমরা শাস্তি নিশ্চিত করতে পারবো। কারণে গিয়েছিলেন রাজশাহী মেডিকেল কলেজ রামেক হাসপাতালের নতুন 4তলা একটি ভবনের 3 তলায় লিফটের পাশ থেকে কংক্রিট ভেদ করে 2টি বাঁশ বেরিয়ে এসেছে। গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীরা ঘটনাস্থল পরিদর্শন করে এর সত্যতাও পেয়েছেন। 2008 সালে প্রায় 30 কোটি টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করে গণপূর্ত অধিদপ্তর। 2012 সালের 17 জুলাই তখনকার স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার আফম রুহুল হক ভবনটির উদ্বোধন করেন। রোগী আনা নেওয়ার সময় মেঝের টাইলস ভেঙে সোমবার লিফটের পাশ থেকে বেরিয়ে আসে বাঁশের বাতা। তখনই বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসে। এরপর বাঁশের ওই বাতার ওপর তড়িঘড়ি করে পত্রিকা বিছিয়ে প্লাস্টার করে জায়গাটি কালো কাপড় দিয়ে ঢেকে রাখা হয়। তবে সোমবার সন্ধ্যায় লিফটে রোগী ওঠানোর সময় ট্রলির চাকায় প্লাস্টার উঠে গিয়ে আবারও বাঁশের বাতা বেরিয়ে আসে। তবে পুরো ভবনেই রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করা হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। এই নিয়ে তদন্ত শুরু করেছে গণপূর্ত অধিদপ্তর। ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করে হাসপাতাল কর্তৃপক্ষ। আবারও নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতি, সঙ্গেই থাকুন। নিহত আহত অন্তত 22 জন, দাবি ভারতের। প্রিমিয়ার ফুটবল লিগের ভিত্তি পর্ব শুরু, শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়ে আরামবাগের চমক। আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। কাশ্মীর সীমান্তে পাকিস্তানের সীমান্তরক্ষীদের গুলিতে 8 জন নিহত ও অন্তত 22 জন আহত হয়েছে বলে দাবি করেছে ভারত। কাশ্মীর সীমান্তে গুলিবর্ষণে একদিনে সর্বাধিক হতাহতের ঘটনা এটি। পাল্টা হামলায় নিহত হয়েছে 2 পাকিস্তানি সেনা। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সাম্বা জেলার প্রশাসক জানান, পাকিস্তানের সীমান্তরক্ষীরা রাজৌরি, জম্মু, পুঞ্জ ও সাম্বা জেলায় গুলিবর্ষণ ও মর্টার হামলা চালিয়েছে। নিহতদের বেশিরভাগই নারী। গুলি ও মর্টার শেলে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাল্টা হামলায় পাকিস্তানের 14টি নিরাপত্তা চৌকি ধ্বংস ও পাকিস্তানের 2 সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ভারতের সেনাবাহিনী। তবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি পাকিস্তান। 28 সেপ্টেম্বর রাত থেকে পরদিন সকাল পর্যন্ত পাকিস্তান সীমান্তের ভেতরে ভারতের দাবি করা সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকেই 2 দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এরই ধারাবাহিকতায় কাশ্মীর সীমান্তে গুলি বিনিময়ে ভারতের 6 সেনা সহ 18 জন নিহত এবং অন্তত 80 জন আহত হয়। সম্প্রতি ভারতের সেনাবাহিনী বিবৃতিতে দাবি করা হয়, পাল্টা হামলায় পাকিস্তানের অন্তত 15 সেনা নিহত হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায় 9টা নিউজ টপ 10 আমন্ত্রণ রইল। দেশ বিদেশের সংবাদ সবার আগে জানতে গ্রামীণ ফোন বাংলা লিংক এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 নাম্বারে। ধন্যবাদ।